হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ভ্লগ। এটা হচ্ছে আমার নেপালের ভ্লগ এবং আজকে নেপালে গিয়েছিলাম চন্দ্রগিরিতে। সেই চন্দ্রগিরি রিসর্টের উপরেই আমার আজকের এই ভ্লগটা। রিসর্টে আমরা একদিন ছিলাম। রিসর্টে যেতে হবে হচ্ছে কেবল কার দিয়ে। তো রিসর্ট থেকে ফিরে থামেলে এসে আবার কী করলাম তারও একটা ছোট্ট আপডেট রয়েছে এই ভ্লগে। সকালবেলা একেবারে ঘুম থেকে উঠে আমি জানালার পর্দা সরিয়ে বাইরের আবহাওয়াটা দেখে নিচ্ছি। আমরা এসেছিলাম আগের দিন এই চন্দ্রগিরি রিসর্টে। চন্দ্রগিরি রিসর্টটা নেপালের কাঠমান্ডু থেকে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো লাগে আসতে, এবং ট্যাক্সিতে করে আসতে এখানে ১,০০০ রুপি লাগে। আপনি এখানে চন্দ্রগিরি রিসর্টে আসার জন্য আপনাকে এখানে কেবল কার নিতে হবে। সো কেবল কার নিয়ে তারপর এই চন্দ্রগিরি রিসর্টে আসতে হবে। তো ব্রেকফাস্টে চলে যাচ্ছি। ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি। চারিদিক মেঘে ঢাকা। এখন কিন্তু অলমোস্ট ৯টা বাজে, কিন্তু চারিদিক মেঘে ঢেকে আছে। খুব সুন্দর একটা ওয়েদার। ঠান্ডা তো অবশ্যই আছে। আমি হালকা ঠান্ডার কাপড় নিয়ে এসেছিলাম, শাল, পাতলা জ্যাকেট এসব নিয়ে এসেছিলাম। নেপাল ট্রিপে এই জিনিসগুলো একটু সুটকেসে রেখে দিলে ভালো হয়। গরমের মধ্যেও নেপালের কিছু কিছু জায়গা আছে যেগুলো পাহাড়ের উপরে, সেগুলোতে কিন্তু ঠান্ডা লাগবে। এবং আমরা বাইরে বারান্দায় বসে আসলে ব্রেকফাস্টটা করলাম। তারপর ১২টা সাড়ে ১২টার দিকে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা একটু আর্লি বেরিয়েছি, কারণ হচ্ছে এই রিসর্ট থেকে কিছুটা সামনে গেলে একটা পার্কের মতো আছে। সেখানে নানা ধরনের অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারাও খেলতে পারবে এবং বড়দের জন্য বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। আমরা রিসর্টে গাড়িতে করেই চলে যাচ্ছি হচ্ছে কেবল কার স্টেশনে বা গন্ডোলা স্টেশনে। তার আগে আমরা এই পার্কটাতে থেমেছি। এখানে সবাই আসলে ঘুরতে আসে এবং এই পার্কেই সবাই অনেক ধরনের অ্যাক্টিভিটি করে। বাচ্চাদের জন্য রয়েছে, যারা ছোট বাচ্চা তাদের জন্য এখানে খেলার ব্যবস্থা রয়েছে। এখানে প্রত্যেকটা রাইড ব্যবহার করার জন্য আপনার টিকিট কাটতে হবে। এই যে জিপ লাইনিং করছে অনেকেই, এবং এই যে পাথটা দেখা যাচ্ছে উপরে, ওখানে সাইকেল দিয়ে এক ধরনের জিপ লাইনিং করে। রক ক্লাইম্বিং আছে, আমার ছেলে সেটা করেছে। এরপর বেশ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে হচ্ছে আপনার স্টেশনের দিকে, এবং অনেকটা পথই আসলে হাঁটতে হবে। আমাদের সুটকেসগুলো গাড়িতে করে আগে ওরা স্টেশনে নামিয়ে দিয়েছে। সো সুটকেস আমাদেরকে ক্যারি করতে হয়নি, কিন্তু অনেক দূর হাঁটতে হয়েছে। এরপর আমরা স্টেশনে বসে একটু চা খেয়ে নিলাম। চাটা বেশ ভালো ছিল। তারপরে কেবল কারে উঠলাম এবং আমার জান তো প্রায় বেরিয়ে যাচ্ছে। আমি সুরা পড়তে পড়তে কেবল কারে যাচ্ছি। ভীষণ হাই একটা মাউন্টেন, কি বলবো, এগুলো সবই বেশ হাই, কারণ এটা ২৪০০ মিটার। তো ২৪০০ মিটার আসলে অনেক উপরে। যদিও ২০০০ মিটার পর্যন্ত আমি উঠেছি। সো আই এম সো প্রাউড অফ মাই সেলফ। বাট যে বিষয়টা হচ্ছে যে নেপালে পাহাড়গুলো প্রচণ্ড খাড়া। এই খাড়া ব্যাপারটাই আপনার খুব ভয় লাগবে। যদিও আমি হাসি মুখে পোজ দিচ্ছি, বাট প্রচণ্ড ভয় লাগছে কিন্তু। আর এত স্লো, এই কেবল কারগুলো খুবই স্লো মুভ করে। আজকে ওয়েদারটা একটু বেশি ফগি, মানে খুব বেশি কুয়াশা কুয়াশা একটা ব্যাপার। এখন কিন্তু প্রায় অলমোস্ট ১২টা ১টা বাজে। একটা তো অবশ্যই বাজে, কিন্তু তারপরেও অনেক ফগি হয়ে আছে চারিদিকে। আমি চেষ্টা করছি নর্মাল থাকার, কিন্তু আমি নর্মাল থাকতে পারছি না। এরকম অনেক উঁচু কিছুতে উঠলে আমি নড়াচড়া করতে পারি না, অনেক স্টিফ হয়ে যাই। খুব ভয় লাগে আমার নড়াচড়া করতে। আমি বারবার নিচে তাকাচ্ছি, দেখছি আসলে অবস্থাটা। ভাগ্যিস নিচেরটা গ্লাসের না বা প্লাস্টিকের না, অনেক
কেবল কারে কিন্তু নিচেরটা তাই থাকে, যেমন কাশ্মীরে তাই ছিল, সো ওটাতে খুব ভয় লাগছিল। বাট ওগুলো না খাড়া না আসলে, সেই কারণে ভয়টা একটু কম লাগে। মানে ওগুলো হাইট অনেক বেশি পাহাড়ের, কিন্তু পাহাড়গুলো এরকম মানে হঠাৎ করে সমতল থেকে খাড়া না। ওই যে এখনো অনেকটা পথ বাকি, নিচের দিকে যাচ্ছে আমাদের গন্ডোলা। এরপর নেমে গেলাম আমরা। আগেই ফোনে একটা ট্যাক্সি ঠিক করেছিলাম, কিন্তু সেটা সময় মতো আসতে পারেনি। তারপর আবার এখানে দাঁড়িয়ে আরেকটা ট্যাক্সি ঠিক করলাম, এবং আগেই বলেছি ট্যাক্সি আপনার 1000 রুপি নিবে, যেতে 1000 আসতে 1000, মানে 2000 রুপি লাগবে স্টেশন পর্যন্ত আসতে। এবং অনেক ভিড় ছিল, অনেক মানুষ। এখানে এসে আসলে না থাকলেও চলে, ওই চন্দ্রগিরি রিসর্টে আপনি সারাদিন ঘুরে টুরে চলে যেতে পারেন। এরপরে আমরা থামেলে ফিরে যাচ্ছি, এবং আমরা আবার হোটেল রামাদাতেই উঠেছি, যে হোটেলে আমরা আগে উঠেছিলাম। সো আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। এবং নেপাল ঘুরলে, কাঠমান্ডু ঘুরলে আপনি বুঝবেন যে ওদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব একটা ভালো না। মানে রাস্তাঘাট বলেন, নানা ধরনের সুযোগ সুবিধা বলেন, খুব একটা বেশি এখানে নেই। হোটেল থেকে বের হলাম, এখন আসলে দুপুরে খাবারটা যেহেতু খাবো, তো খুঁজছি কোন জায়গায় বসবো। আমরা বুদ্ধা স্তূপাতে একটা ক্যাফেতে গিয়েছিলাম, রোড হাউস ক্যাফে, সেটা থামেলেও আছে। রোড হাউস ক্যাফে পুরো নেপালে সম্ভবত 9টার মতো আছে, এবং এখানে এসে জানলাম যে ওদের একটা হোটেলও আছে। এবং খুবই সুন্দর ওদের থামেলের এই ক্যাফেটা, রোড হাউস ক্যাফেটা। এটা বুদ্ধা স্তূপাতেও খুব সুন্দর, ওখানে বসলে টপ ফ্লোর থেকে একেবারে বুদ্ধা স্তূপা দেখা যায়। আমার একটা ভ্লগে এটা পাবেন। এবং ওদের প্রত্যেকটা ক্যাফে, প্রত্যেকটা রেস্টুরেন্ট এত সুন্দর করে ডিজাইন করা যে আপনার এই ক্যাফে বা রেস্টুরেন্টগুলোতে বসে থাকতে ভালো লাগবে। এবং এখানে প্রচুর বিদেশিরাই সেই কাজটাই করে। বিভিন্ন ক্যাফেতে, রাস্তার পাশে ছোট ছোট অনেক ধরনের ক্যাফে রেস্টুরেন্ট আছে, ওগুলোতে সারাদিন বসে থাকে একটা চা বা একটা কফি নিয়ে বা একটা ড্রিঙ্ক নিয়ে। খুবই ভালো লাগে, মানে এই যে এইরকম একটা এনভায়রনমেন্টে কার না ভালো লাগবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট করে রেখেছে ওরা বসার জন্য। এবং রোড হাউস ক্যাফের খাবার খুবই ভালো, ওরা ইটালিয়ান ফুড দেয়, সার্ভ করে, ওদের ফুড খুবই মজা। এই যে আলুর ডিশটার আমার নাম মনে নাই, এটা আমার ট্রাই করার খুব ইচ্ছা ছিল, এটা খুব ভালো, এখানে খুবই ভালো খেতে। স্যুপটাও খুব ভালো, পাস্তাটাও খুব ভালো। আমরা বের হয়ে যাচ্ছিলাম, তারপর আবার এই জায়গাটা দেখে আমি আবার এখানে একটু শুয়ে পড়লাম, এবং অনেকক্ষণ এখানে একা একা শুয়েছিলাম। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ওরা আবার একটা লাইব্রেরিতে গিয়েছিল, এর মধ্যে প্রায় ওরা অনেকক্ষণ লাইব্রেরিতে কাটিয়ে এসেছে। আমি এখানে একাই শুয়েছিলাম, কেউ আপনাকে বদার করবে না, কেউ ডিস্টার্ব করবে না, কেউ কিছু করবে না, আপনি আরাম করে শুয়ে শুয়ে এখানে চিল মারতে পারবেন। এরপর একটা চা নিলাম, যদিও ওদের নাকি বিকেলে চা হয় না, বাট অন রিকোয়েস্টে ওরা আমাদেরকে চা বানিয়ে দিল। এই যে চা কি সুন্দর করে সাজিয়েছে, এখানে আবার শিলপাটাও আছে। খুব সুন্দর ক্যাফেটা, খুব সুন্দর, ওদের প্রত্যেকটা ক্যাফে আসলে খুব সুন্দর। এইটা হচ্ছে ওদের হোটেলের রিসেপশনটা। তো ওদের হোটেলটাও আসলে আমার ধারণা মানে অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর হবে। এটা হচ্ছে হোটেলের ছোট্ট একটা বুটিক। ওদের ইন্টেরিয়রের সেন্স খুব সুন্দর, মানে অ্যাস্থেটিক্যাল সেন্সটা অনেক ভালো, এটা আমার খুব ভালো লাগে। মানে খ্যাত নেই, মানে অনেক কিছু রেখে ঠুস করে একটু খ্যাত হয়ে গেল এরকম ব্যাপারটা কম, এই জন্য আমার খুব ভালো লাগে। এরপরে আমরা একটু হেঁটে টেটে ঘুরলাম, এবং প্রতিদিনই টুকটাক টুকটাক করে শপিং করা হয়। তারপর আবার চলে গেলাম হচ্ছে একটা আইসক্রিম নিতে। আইসক্রিমগুলো মজার এখানে। এখানে একটা লোটাসের আইসক্রিম আছে, এটা আমি জাস্ট এমনি একটু স্পুনে ফ্রাই করেছিলাম, স্পুন দিয়ে স্যাম্পল হিসেবে। খুবই ভালো খেতে, যদি আমি পিস্তাচিওটা নিয়েছিলাম। এটা আমি আরেকদিন ট্রাই করব। এখানে আইসক্রিম, বোবা ড্রিঙ্ক বা অন্য যে কোনো ড্রিঙ্কই আপনার
350-400 রুপি আসলে, মানে মোটামুটি কিন্তু এক্সপেন্সিভ। আপনি দুটো ড্রিঙ্ক নিলেই আপনার প্রায় 1000 টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। এরপর আমরা একটা এক্সিবিশনে গেলাম, সেই এক্সিবিশনটা দেখলাম। থামেলে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক রকম ক্যাফে আছে। আমার ধারণা 6 মাসেও ক্যাফেগুলো শেষ করা সম্ভব না, চিপায় চিপায় গলিতে গলিতে এত ক্যাফে। প্লাস এখানে অনেক শপিংয়ের জায়গা আছে এবং শপিংয়ের মাঝখানে মাঝখানে বিভিন্ন সেন্টার আছে যেখানে এই ধরনের এক্সিবিশন হয়। তো অনেক কিছু আসলে থামেলে আছে। এটা যদি আপনি একদম নেপালে মানে কাঠমান্ডুর মেইন সিটিতে থাকেন তাহলে এগুলো এনজয় করতে পারবেন না। সো যেহেতু আমার হাজব্যান্ড আসলে এখানে কোর্স করছে, তো আমাদের জন্য এটা খুব ভালো একটা স্পট হয়েছে, যেটা হচ্ছে থামেলে থাকা। আমি আর আমার ছেলে অনেক ঘুরতে পারছি, অনেক এনজয় করতে পারছি, অনেক দেখতে পাচ্ছি। এরপর আমরা হোটেলে ফিরে যেয়ে আবার অনেক রাতে বেরিয়েছি, প্রায় 11টা 11:30টার দিকে। তখন তো দোকানগুলো বন্ধ হয়ে যায়, বাট থামেল অনেক জেগে ওঠে, কারণ থামেল হচ্ছে আসলে পার্টি এরিয়া। সো রাতে অনেক ক্লাব এগুলো খুব জমজমাট হয়ে যায়। এরপর আমরা ডিনার করতে একটা কোরিয়ান রেস্টুরেন্টে গেলাম, সেটারও ইন্টেরিয়ার খুবই সুন্দর, মানে বলার কিছু নেই, ওদের ইন্টেরিয়ারগুলো আসলেই ভালো, আপনার বসতে ভালো লাগবে। এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট বা ক্যাফের সাথে বার আছে। যারা এখানে অন্য কিছু খেতে চান বা ড্রিঙ্ক করতে চান তারা নিতে পারেন সহজেই। আমরা যেহেতু আসলে ট্রিপে মানে ভেজিটেবলই বেশি খাই, সো আমরা একটা রাইসের মতো অর্ডার করেছিলাম যেখানে অনেক ধরনের ভেজিটেবল দেয়া। এই যে আমি বললাম না, এটা কিন্তু প্রায় রাত 11:30-12টার দিকে, এবং তখন কিন্তু আসলে থামেল জেগে ওঠে, মানে পুরো পার্টি এরিয়া কিন্তু। সব ক্লাব, বেশিরভাগই ক্লাব এখানে। নিচে রেস্টুরেন্ট থাকলেও উপরে ক্লাব থাকে। চারিদিকে গানের আওয়াজ টাওয়াজ, মানুষজন, সব কিছু। এই যে এইটা হচ্ছে অনেক ধরনের ভেজিটেবল দিয়ে একটা রাইস, কিমচি এবং একটা কিমচির স্যুপ নিয়েছিলাম। কিমচির স্যুপটা খেতে খুবই মজা, বাট ভীষণ গরম ছিল, ট্রাই করে মুখ পুড়ে গেছে। এরপরে হোটেলে ফিরে আসলাম। এই ছিল আজকের ব্লগে।